নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এসআইআর এখনো বাংলায় শুরুই হয়নি। শোনা যাচ্ছে 1 সেপ্টেম্বর থেকে বাংলায় চালু হবে, এরকম একটা খবর ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এর মধ্যেই আমরা দেখলাম ভোটার তালিকা সংশোধনের কাজে অনিয়ম করার জন্য দুইজন ইআরও, দুইজন এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। তাদের সাসপেন্ড করা হয়েছে এবং এদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিবকে অলরেডি সেই নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই যে দুজন ইআরও, এরা দুজনেই কিন্তু বিডিও, ব্লক লেভেল ডেভেলপমেন্ট স্তরের অফিসার। এরপর এখানেই শেষ নয়, আরো কয়েকজনের উপরেও কিন্তু শাস্তির খাড়া ঝুলছে। একদিকে আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে বলছেন যে যারা বিএলও তারা রাজ্য সরকারের কর্মচারী এবং তারা ভোটের পরও রাজ্য সরকারের কর্মচারী থাকবেন। কিন্তু আমরা কি দেখলাম, যে তারা জনপ্রতিনিধিত্ব আইন না মানার জন্য তাদের ওপর শাস্তির খাড়া নেমে এসছে। এবার দেখার যে নির্বাচন কমিশন তো জানিয়ে দিল এফআইআর করার কথা, সাসপেন্ড করার কথা। রাজ্য সরকার কিভাবে এগোয়, বা আগামী দিনে এই যে নির্বাচন কমিশনের কঠোর একটা মনোভাব, তার ফলে এই যে চেন আছে, ডিএম থেকে শুরু করে একদম নিচের স্তরে যখন ভোটার তালিকা সংশোধন হবে, তারা কতটা নিরপেক্ষভাবে কাজ এগিয়ে নিয়ে যায়। আজকে আমরা এ বিষয়ে কথা বলবো আইনজীবী চন্দ্রশেখর বাগ, অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। দুজনকেই স্বাগত। চন্দ্রদা, আমরা আগেও বারবার করে এই কথা বলেছিলাম যে যদি যারা এই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন তারা যদি আইন মেনে কাজ না করেন, তাহলে কেউ তাদের বাঁচাতে পারবেন না। আমার যেটা, ধরুন এখনো পর্যন্ত যেটা বললাম, 1 সেপ্টেম্বর হয়তো শুরু হবে, কিন্তু তার আগেই আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কোনো অবস্থাতেই তারা এই অনিয়ম মানবেন না। আপনি কি বলবেন? পিকচার আভি বাকি হ্যায় এখন। আর ডেফিনেটলি দেখুন, একটা জিনিস যেটা সেটা হচ্ছে ইলেকশন কমিশনের যে নিজস্ব স্ট্যাটিউটারি পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটা এক্সার্ট করা, অ্যাসার্ট করা, এটা ডিপেন্ড করে ইলেকশন কমিশন কতখানি সিনসিয়ারলি কাজ করতে চাইছে, বা যে প্রসেসটাতে তারা এগোচ্ছে সেটার ক্ষেত্রে আহ, কোনো ক্যাজুয়াল কোনো যদি আহ, সরকারি যারা ইলেকশন কমিশনের বলে কর্মচারী হিসেবে কাজ করছে তাদেরকে ল্যাকাডেক্সিক্যাল ম্যানারে কাজ করতে দেওয়ার যে আহ, পরিপন্থী, সেটা এই গতকাল আমরা দেখতে পেলাম। দেখুন, এখনো ওয়েস্ট বেঙ্গলে এসআইআর এর কোনো নোটিফিকেশন ইস্যু হয়নি, কিন্তু ইলেকশন কমিশনের যারা তত্ত্বাবধানে যারা সরকারি কর্মচারী রয়েছেন এবং ইলেকটোরাল প্রসেসের মধ্যে রয়েছেন, সেই তাদের বিরুদ্ধে দুজন ইলেকটোরাল রিটার্নিং অফিসার, দুজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং একজন ক্যাজুয়াল ডাটা এন্ট্রি কর্মী, তাদের বিরুদ্ধে ইলেকশন কমিশন সরাসরি দিল্লি থেকে ডাইরেকশন দিল চিফ সেক্রেটারিকে টু লজ এফআইআর এগেনস্ট দেম। তার কারণ হচ্ছে, অভিযোগ যেটা তাদের বিরুদ্ধে সেটা হচ্ছে যে ইলেকটোরাল যে ডাটা, যে ভোটার রয়েছে, সেইটা আউটসোর্স করে বাইরে কোনো অর্গানাইজেশন বা বাইরে কোনো জায়গায় তারা সেটাকে পাস অন করেছে। এইটা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ। এবং সেটা একই আমরা, চন্দ্রদা, হয়তো একটুখানি অন্যদিকে এই লগ ইন পাসওয়ার্ড অন্যকে দেওয়ার, এখানে আমরা এক সাংসদ মহুয়া মৈত্রকেও দেখেছিলাম, এখানে বিডিওদেরও দেখছি যে লগ ইন পাসওয়ার্ড অন্যকে দিয়ে দিচ্ছে অনায়াসে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে এই যে সঙ্গে সঙ্গে প্রম্পট অ্যাকশন, এইটা হুম। আমরা দেখি না। এই প্রম্পট অ্যাকশনটা ইলেকশন কমিশন স্ট্রেট ওখান থেকে তাদের বিরুদ্ধে সাসপেনশন এবং তাদের এগেনস্ট এফআইআর। এবং এই এফআইআর কিন্তু আমাদের ভারতীয় ন্যায় সংহিতা নয়, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট। আমি বলছি, হুম। আন্ডার সেকশন 123 অফ দি
রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট করাপ্ট প্র্যাকটিসের কতগুলো ডিটেলিং রয়েছে। সেই ডিটেলিং এর মধ্যে দিয়ে এই নির্দেশটা এসছে আমাদের চিফ সেক্রেটারির কাছে, সর্বোচ্চ প্রশাসনিক যে আধিকারিক, তার উপরে এই নির্দেশটা এসছে টু লজ দি এফআইআর। এবং তাদের এগেনস্টে অলরেডি আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে তাদের বিরুদ্ধে অলরেডি ডিপার্টমেন্টাল প্রসিডিংসও ইনিশিয়েট করা হয়েছে। এখন হুম। ব্যাপার হচ্ছে যে এই যে মেসেজ ইলেকশন কমিশন প্রথম একটা আজকে গতকালের ঘটনার ভিত্তিতে বা তাদের নজরে আসার পর এই যে একটা অ্যাসার্ট করা নিজের ক্ষমতাটাকে, এইটা কিন্তু একটা মেসেজ দিচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ ইলেকটোরাল প্রসেস যার সঙ্গে যারা যুক্ত সরকারি কর্মচারী তাদের কাছে। তার কারণ হচ্ছে এই যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সরকারের ইলেকশন যখন ডিক্লেয়ার হয় তখন ইলেকশন কমিশনারের আন্ডারে সরকারি কর্মচারীরা, তার আগে তারা শুধুমাত্র সরকারি কর্মচারী, ইলেকশন হয়ে যাওয়ার পর তারা আবার সরকারি কর্মচারী। সুতরাং ওইটুকু পিরিয়ড, ইন্টারনিম পিরিয়ডটা হচ্ছে তারা ইলেকশন কমিশনের আন্ডারে। তা যে নয়, সেই মেসেজটা কিন্তু আজকে ইলেকশন কমিশন এই বার্তাটা পশ্চিমবঙ্গে দিল। এবং এর সঙ্গে সঙ্গে যারা গ্রাসরুটে যারা কাজ করছে তাদের কাছে এই 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 মেসেজটাও তার সঙ্গে গেল যে রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য যদি তারা তাদের সরকারি কর্মচারী হিসেবে ইলেকশন কমিশনের কর্তৃক তারা, কারণ তারা একটা স্পেশাল আলাদা অ্যালাউন্স পায় এইটার জন্য, তারা যদি কোনো এবার সে রকম অ্যালাউন্স কোনো বাড়ানো হয়েছে। ডেরিলেকশন অফ ডিউটি হুম। হয়, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশন ছেড়ে কথা বলবে না, এই মেসেজটা তারা দেবে। রাজা দাবি, আপনার কি মনে হয়, ধরুন যারা এই বিএলও বা আরো উচ্চ পদে আছেন, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এরা কি শাখের করাতের মতো অবস্থা, যে আগে গেলেও বিপদ পিছনে গেলেও বিপদ? একটা ধরুন আলটিমেট তো রাজ্য সরকারের হাতেই তো ক্ষমতা থাকবে, কি ডিপার্টমেন্টাল প্রসিডিং বলুন, এফআইআর বলুন। আপনার কি মনে হয় একটা এফআইআর বা এই একটা ডিপার্টমেন্টাল প্রসিডিং বা আরো পরবর্তীকালে বাড়লে এরা সবাই চলো নিয়ম মতো, দূরে তাকিও নাকো ওরকম ভাবে তারা কাজ করতে পারবে? আমাদের পশ্চিমবঙ্গের নিরপেক্ষতা কোট আনকোট, এটা কি তারা বজায় রাখতে পারবে? হ্যাঁ, দেখুন, শুধু আইনের প্রয়োগে তো এগুলো সম্ভব নয়। কেননা এটা সত্যি কথা যেটা মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেছেন, যে আলটিমেটলি হ্যাঁ তারা রাজ্য সরকারের কর্মচারী। হুম। তারপরে নির্বাচন কমিশন যতই বলুক না কেন, আলটিমেটলি তারা যদি নির্বাচন কমিশনের কথা বেশি শুনে ফেলেন, রাজ্য সরকারের কিন্তু তাদের অনুরাগটা কমে যাবে রাজ্য সরকারের। হ্যাঁ, এটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে রাজ্য সরকার কিন্তু ভালো চোখে দেখবে না এটা। শুধু মুখ্যমন্ত্রী নয়, কংগ্রেসের যিনি দলের যিনি সাধারণ সম্পাদক সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনিও কিন্তু একই কথাই বলেছেন, বুঝেছেন? হুম। সুতরাং সরকারি কর্মচারীদের একটা তো দুশ্চিন্তা বেড়ে গেল, কিন্তু যারা সরকারি কর্মচারী হয়েছেন তাদের তো জানা দরকার যে তারা কেবল রাজ্য সরকারি কর্মচারী নয়, নির্বাচন কমিশনেরও দায়িত্ব তাদের নিতে হতে পারে। এবং নির্বাচন কমিশনের দায়িত্ব নিতে হলে খালি নির্বাচনের সময় তো নয়, রোল প্রিপারেশন সেটাও নির্বাচনের অংশ। এবং এর রোল প্রিপারেশন, নির্বাচনের যে তালিকা, ভোটার তালিকা, সেগুলো যে কোনো সময় হতে পারে এবং তার জন্য তাদেরকে তৈরি করার ব্যাপারে প্রস্তুতি থাকা দরকার। এবং যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950, 50 এখনো দুটোই, এখানে চন্দ্রদা আছেন, 50 ফিফটি এখনো ওয়ান দুটোই, দুটো আছে না, 50ও আছে, 50টাও ভ্যালিড ফিফটিও এখন। আছে, 51 আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, 50টাতে 32, আমি দেখছিলাম আমার কাছে এখনই খোলাও আছে। তা হচ্ছে 32 নম্বর ধারা দেখে আমি চমকে গেলাম। 32 নম্বর ধারা বলছে যে যদি কেউ এই তালিকা প্রস্তুতি ইত্যাদিতে কোনো ধরনের তাদের অভিযোগ কারোর থাকে, তাহলে নির্বাচন কমিশন বা চিফ ইলেকটোরাল অফিসার তাদের বিরুদ্ধে কিন্তু 2 বছর পর্যন্ত তাদের 3 মাসের জেল, 2 বছর পর্যন্ত সাসপেনশন ইত্যাদি। চন্দ্রদা আরো ভালো করে বুঝিয়ে বলবেন। হ্যাঁ, সেটা আর তো কি তাদের চাকরি জীবনে একটা বড় ছেদ পড়ে যাবে। ছেদ পড়ে যেতে পারে, ছেদ তো পড়বেই, ছেদ পড়লে বুঝতেই পারছেন। তো তাদের দেখুন, তাদের তো খালি সরকারি চাকরি মানেই আসবো যাবো মাইনে পাবো তা তো নয়। তারা সংবিধানের দ্বারা কিন্তু দায়বদ্ধ, এটা কিন্তু খেয়াল রাখতেই হবে।
নিরপেক্ষতা তাদের কাছে কাম, ওই পুলিশই হোক আর যে কোনো সরকারি যারা টেবিলে বসে কাজ করেন করণিক হোক, তাদের কিন্তু দায়িত্ব, পুলিশ হোক সিপাহী হোক যাই হোক, সরকারি কর্মচারীদের কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে যে আহ আসবো যাবো মাইনে পাবো এটাই কিন্তু তাদের কাজ নয়, সরকারের হয়ে স্লোগান দেবো তা কিন্তু নয়। নির্বাচন কমিশনের এই দায়িত্ব কিন্তু সংবিধানে দিয়ে দিয়েছে। এবং বড় বিপদ হয়ে যাবে, এতকাল কেউ মানেনি, দেখুন আইনে তো অনেক কিছুই হুম। থাকে, এতকাল সেই আইনগুলো কেউ বলবৎ করতে চায়নি। এখন যিনি এসছেন জ্ঞানেশ কুমার, তিনি চাইছেন, এর আগে সেশনও নানান ভাবে চেষ্টা করেছে। এখন মাঝে মাঝে তো বুঝলেন না, হ্যাঁ, সম্ভবামি যুগে যুগে, ভগবান তো সবসময় আসেন না, মাঝে মাঝে আবির্ভূত হন। আমি বলছি না নির্বাচন কমিশনার এরা ভগবান, মানে এটাই হচ্ছে নিয়ম যে কখনো কখনো এরা আসেন, অধিকাংশ সময় যারা থাকেন তারা গতানুগতিক কাজে চলে যান। এখন এই মুহূর্তে যিনি আসেন, যে এখনো কাজকর্ম দেখে মনে হচ্ছে উনি একটা সংস্কার চাইছেন। এতে কে রাগ করলো, কোন পার্টি তার বিরুদ্ধে গেল, কিছুই যায় আসে না। শেষানো তো চেয়েছিলেন সব পার্টির কিন্তু সমর্থন, রাজাদা, সেভাবে আমার এগিয়েছেন। আপনার কাছে স্পেসিফিক যেটা প্রশ্ন, যেটা ধরুন নির্বাচন কমিশন যেরকম বোঝা যাচ্ছে এখনো এসআইআর শুরু হওয়ার আগে কোমর কষে নেমেছে, আমরা যদি বাংলায় কথা বলি। কিন্তু কিন্তু পশ্চিমবঙ্গে যেরকম আমরা দেখি, বলতে পারেন প্রশাসনের একাংশ হোক, পুলিশে হোক, আমরা রাজনীতিকরণ হয়ে গেছে অনেক অংশে, আমরা বলি যেটা, সেই রাজনীতিকরণ কি দূর করা সম্ভব রাজাদা? একদম স্পেসিফিক আপনার কাছে আমার এটাই প্রশ্ন। না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কেউ তো এতকাল করেনি, সবাই ভেবেছিল যে, আমি সেটাই অ্যাড্রেস করার চেষ্টা করছিলাম, যে সবাই ভেবেছিল যে রাজ্য সরকারের সঙ্গে হাত তুলে চললেই চলে যাবে। কিন্তু নির্বাচন কমিশন বুঝিয়ে দিচ্ছেন না, আইন স্পষ্ট, আইন স্পষ্ট। এবং বুঝেছেন, আইন স্পষ্ট। এবং কোন সরকারি চিরকাল থাকে না, না, বুঝেছেন। আর আইনের খাতায় সরকারি কর্মচারী হিসেবে আপনার যদি আপনার কনফিডেন্সিয়াল রিপোর্টে কোনো যদি কিছু লেখা হয়ে যায়, সেটা আজীবন থেকে যাবে। এটা আপনি ভাববার কোনো কারণ নেই যে আপনি, হ্যাঁ, এই সরকার আছে বলে পরে হ্যাঁ সে মুছে দেবে, এগুলো হয় না। এবং যারা এই সরকারি নির্বাচন কমিশনের নিয়ম মানছেন না, তাদের কিন্তু বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু সরকারি আইন অনুযায়ী আছে। এখন এখন যদি দেখে যায় নির্বাচন কমিশন ধীরে ধীরে একটা, হ্যাঁ, তালপাতা সেপাই হয়ে যাচ্ছে, কোনো তার কিছু, হ্যাঁ, চিঠি লেখা ছাড়া কিছু করছে না। অতীতে আমরা দেখছিলাম, বলছি হ্যাঁ এর বিরুদ্ধে অ্যাকশন নয়, এফআইআর করো, তারপরে আর নির্বাচন হয়ে গেলে সব ভুলে যায়। এই ধরনের অ্যাটিটিউড যদি এদেরও থেকে যায়, তাহলে তো বোঝাই যাবে যে রাজাদা, মানুষের আপনাকে আমি কেন এই সম্পর্কে বলছি, যে ইতিমধ্যে নির্বাচন কমিশন মুখ্য সচিবকে যেটা চিঠি লিখেছিলেন, যে এখানে যে সিইও দপ্তর সেটাকে স্বরাষ্ট্র বিভাগের বাইরে নিয়ে যাওয়া, এখনো কিন্তু সেটা আমরা দেখতে পারিনি। দেখিনি যে সরকারের থেকে সেরকম কোনো বিজ্ঞপ্তি জারি হয়েছে বা কোনো নোটিশ জারি হয়েছে, সেরকম কিন্তু এখনো দেখিনি রাজাদা, যে সিইও অফিসকে তাদের অর্থনৈতিক এবং প্রশাসনিক গণ্ডির বাইরে নিয়ে গেছে। দেখুন শুনছে না তো বটেই। এবং শুনছে না বলে যদি নির্বাচন কমিশন চুপচাপ বসে থাকে, তাহলে তো মানে বোঝাই যাবে। কিন্তু স্কোপ কিন্তু রয়ে গেছে তাদের অ্যাকশন। আপনার চ্যানেলেই প্রথম বলেছিলাম যে আমি যা চন্দ্রদাই ছিল, এবং হুম। বহু মানুষ সেটা সম্মতি দিয়েছে, যে সরকার যদি ডিফাই করে, রাজ্য সরকার যদি বলে যে না নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আমরা মানবো না, নির্বাচন কমিশনের এখতিয়ার আছে রাষ্ট্রপতির কাছে আবেদন জানানো যে এখানে সংবিধান অনুযায়ী কাজ করা যাচ্ছে। এটা কিন্তু ঘটে যাবার সম্ভাবনা রয়ে গেছে। কেননা সঠিকভাবে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব একমাত্র সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন। এবং সুপ্রিম কোর্টও দেখছেন যে তারা খুব একটা কিছু করে উঠতে চাইছে না, বা বুঝতে পারছে যে সংবিধান তাদেরও হাত পা বেঁধে দিয়েছে। এবং সেখানেও যদি দেখা যায় সুপ্রিম কোর্ট, অনেকে ভাবছেন সুপ্রিম কোর্ট আমাদের হাতে আছে, আমরা বড় বড় লয়ার দিয়ে সুপ্রিম কোর্টকে সাথে নেবার চেষ্টা করবো। সেটা হবে কি না হবে ভবিষ্যতে বলবে। তবে অতীতেও কিন্তু আমরা দেখিনি যে নির্বাচন কমিশনের হাত পা বাঁধার কোনো চেষ্টা সেভাবে ঘটেছে। এবং নির্বাচন কমিশনার যদি কিছু সে ধরনের রাষ্ট্রপতির কাছে যদি কোনো প্রস্তাবনা দেন, রাষ্ট্রপতি কি করবেন আমরা জানি না। তবে হ্যাঁ, সেটিং তত্ত্ব যেভাবে, মানে বাংলায় সাধারণ মানুষ যেভাবে সেটিং তত্ত্বের কথা বলে, সেটা যে খুব খুব যে অমূলক তা হয়তো নাও হতে পারে। সুযোগ আছে, যদি দেখা যায় আইনের শাসন যদি মেনে চালানোর চেষ্টা চলে, তাহলে কেন্দ্রের একটা দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা তারা যদি ঠিক মতন পালন না করে, তাহলে তো বোঝাই যাবে যে নির্বাচন কমিশনও একটু কাগুজে বাঘ হয়তো হবে, যদি সে, হ্যাঁ,
কেননা কোনো কমিশনই পারবে না যদি এক্সিকিউটিভের সাপোর্ট না থাকে। একদমই তাই। এখানেই আমি চন্দ্রদার কাছে আসছি। চন্দ্রদা, মুখ্যমন্ত্রীর কথার একটা দিক যদি আমরা ধরি যে বিএলওরা রাজ্য সরকারের অধীন, এবার আমি একই মুদ্রার অন্য পিঠটা, সেই পিঠটা হচ্ছে ধরুন এই যে বিএলও তারা যে যাচ্ছে অলরেডি, শাসক দল বলতে শুরু করেছে এদের উপর ক্লোজ মনিটরিং রাখা হবে, এবং কোনো সময় বলছে কেউ এটা প্রচুর পুরনো সিপিএম এর লোক আছে, কোনো সময় বলছে পুরনো বিজেপির লোক আছে, অর্থাৎ এবং যারা বিএলএ, যারা বুথ লেভেল এজেন্ট বিভিন্ন দলে, তারা এর ওপর একটা নজরদারি চালাবে। উল্টো দিকে এটা কি সরকারের কাছেও একটা চাপ নয় যে আজকে ধরুন কোনো জায়গায় বিএলওর ওপর যদি অ্যাটাক হয়, সে দায়টা কার ওপর আসবে? সে দায়টা তো পুরোটা সরকারের উপর আসবে। সরকার কি সেটা কোনো বুঝতে পারছে না যে সেটা একটা সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়েছে, সেই জায়গায় আঘাত হলে এটা বিপদ আনতে পারে? নাকি সেটা এখন বুঝলেও কিছু করার নেই? অরূপ বাবু, আমি বলবো আমাদের এই যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, গীতা ভারতবর্ষ, তো সুতরাং এখানে না সমস্ত জিনিসটা খুব ডিটেলিং দেওয়া আছে। আজকে যে ইলেকশন কমিশন যেভাবে নিজের অফিসকে অ্যাসার্ট করছে, সেটা কিন্তু আজকে উনি এসছেন বলে উনি করতে পারছেন তা নয়। এটা এই বইতে তার প্রভিশন অনুযায়ী তিনি করছেন। এবং পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1950 এবং 1951 তাকে কিন্তু পাওয়ার এন্ট্রাস্ট করেছে হাউ টু ডু সাচ থিংস ইন এ স্টেট অর হোল অফ প্যান ইন্ডিয়া, যে যেখানে ইলেকশন যখন হবে তখন কিভাবে সেটাকে মোবিলাইজ করতে হবে, কিভাবে সেটাকে পরিচালনা করতে হবে, তার কিন্তু সমস্ত আইনে পরিষ্কার লেখা রয়েছে। এবং আজকে তিনি যে জিনিসটা, মানে এই যে স্ট্রেট ডাইরেক্ট একদম এফআইআর করার জন্য যে নির্দেশনামা এলো, এই নির্দেশনামার ফলে যেটা হলো সেটা হচ্ছে একটা পরিষ্কার বার্তা যে এর মাঝে কোনো কোনো স্টেপ নেই। কিন্তু আপনি যদি কোনো রকম আপনার কর্তব্যের প্রতি যদি আপনি মানে সেই দায়িত্ব যদি না পালন করেন, তাহলে কিন্তু আইনের যে প্রভিশন রয়েছে তাতে কিন্তু সোজা এফআইআর করার জন্য এই মেসেজটা কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গে আজকে এটা চলে গেল। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যিনি যে কথাই বলুন বা অন্যান্য নেতৃত্ববৃন্দ যারা সরকারে রয়েছে, তারা দেখুন এগুলো আওয়াজ ভাসিয়ে দেওয়া যায়। তারা কিন্তু কোন রকম কোনো লিখিত ভাবে ইলেকশন কমিশনের কাছে কোনো দিচ্ছেন না, বা কোন রকম এরা হচ্ছে সরকারি কর্মচারী, এদের বিরুদ্ধে কোন রকম নিলে আমরা, এরা কিন্তু সবটাই মুখের মানে যেরকম আমরা মানে ভাষায় বলে দিচ্ছি, ভাসিয়ে দিচ্ছি, তেমনি মাননীয় মুখ্যমন্ত্রী থেকে না, শুরু করে এখনো তো রাজনৈতিক। করেনি তো চন্দ্রদা। 21শে জুলাইয়ের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে নোটিশ, যেটা এই যারা বাংলাদেশি আছে তাদের চিহ্নিত করা, সরিয়ে রাখা, সেটা নিয়ে মামলা করা হবে। এখনো কিন্তু এই সরকার কোনো রকম মামলা করেনি। বলছি তো, যদি আইনি ব্যাখ্যা নিয়ে মামলা করতে যায় তাহলে আমার মনে হয় না মামলা করবে বলে। আর যদি মানে পর্যদুস্ত যেভাবে প্রত্যেক দিন হচ্ছে, এবং আজকেও আমরা হয়তো সুপ্রিম কোর্টে দেখবো, হ্যাঁ, সুতরাং সেই সেই হিসেবে যদি করতে যায় করবে, সেটা দেখা যাবে যে কি হবে আগামী দিন। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা একটা স্ট্রেট না, আমার মেসেজ। কথা হচ্ছে চন্দ্রদা, আইনে কি ধরুন আমার কথা, আমি তো পুরোটাই একটা পসিবিলিটির ওপর আমরা আলোচনা করছি, যে যদি রাজ্য সরকার, ধরুন রাজ্য সরকারের যা মনোভাব, সেই জায়গায় দেখলাম রাজ্য সরকার এটা ইমপ্লিমেন্ট করলো না, বা করতে দেরি করলো এফআইআর করতে। কেন এফআইআর করলে তো তারপরে একটা স্ট্রং অ্যাকশন নিতে হবে। আর যেখানে বলাই হচ্ছে যেখানে যে আইনের শাসন নয় শাসকের আইন, সেখানে যদি পুলিশ, যদি সেখানে চিফ সেক্রেটারি এটা নিতে দেরি করে, সেক্ষেত্রে আইনের প্রভিশন কি? মানে না, যদি এটা চিফ সেক্রেটারি না করেন, তাহলে চিফ সেক্রেটারি নিজে তিনি অফিসিয়াল ডিউটি হিসেবে তার উপর যে নির্দেশ এসছে সেটা না মানার জন্য তার বিরুদ্ধে স্টেপ নেওয়ার প্রভিশন কিন্তু আইনে রয়েছে। এবং সেটা ইলেকশন কমিশন আগামী দিনে আমরা সেটা দেখতে পাবো। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে দেখুন রাজনৈতিক বাতাবরণ একটা তৈরি করা, প্রথম কথা এখন একটা এই বাংলা ভাষা একটা বাতাবরণ তৈরি হচ্ছে। এই ইলেকশন কমিশন একটা স্ট্রেস করছে, ইলেকশন কমিশন একটা অত্যধিক প্রেসার তৈরি করছে, এই একটা বাতাবরণ আবার তৈরি করা কিন্তু একটা রাজনৈতিক দলগুলো এটা একটা করে একটা যেভাবে হোক নিজের দিকে ঝোল টানার একটা ব্যবস্থা করা। কিন্তু বেসিক্যালি যদি যদি আইনের প্রভিশন অনুযায়ী করতে হয়, যদি সত্যি রাজ্য সরকার তার বিরোধিতা করতে হয়, তাকে
লিখিতভাবে এবং তার বিরুদ্ধে স্টেপ নিয়ে কোর্টের মাধ্যমে তাকে এগোতে হবে। শুধুমাত্র রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বলে দিলে তার কোনো কিন্তু বেসিক্যালি তার কোনো এফেক্ট নেই অ্যাকচুয়ালি। এখন আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত কিছু দেখছি, কথাটা হচ্ছে যে আজকে কিন্তু আমি একটা কথাই আবার বারবার রিপিট করব, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনের যে নির্দেশ বা যে আদেশ যেটা এসছে সেটা কিন্তু সরাসরি আমাদের চিফ সেক্রেটারির ওপরে এসছে, এবং চিফ সেক্রেটারি বিং তার তারাও কিন্তু এই সিসিএস রুলস অনুযায়ী তারা গাইডেড, সেন্ট্রাল সিভিল সার্ভিস রুলস। হ্যাঁ, সুতরাং তারাও এইটা না মেনে অলরেডি এফআইআর অলরেডি হয়েছে বলে আমি আমি এক্ষুনি নিউজে যেটা দেখছিলাম, অলরেডি এফআইআর হয়েছে একটা পূর্ব মেদিনীপুর ময়না, আর আর একটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বারুইপুরে। আর বারুইপুর পূর্ব। বারুইপুরে বারুইপুরে এদের অলরেডি হুম। এফআইআর অলরেডি হয়েছে। হ্যাঁ। সাসপেনশন ওদের এগেনস্টে ডিপার্টমেন্টাল প্রসিডিংস এর নোটিশও অলরেডি ইস্যু হয়েছে। সুতরাং হুম। আমার মনে হয় না রাজ্য সরকারের যারা মানে দপ্তরে রয়েছেন তারা এটাকে এই এই ঘটনার পর সেটাকে না মেনে চলতে যাবে বলে আমার মনে হয় না, চলবে বলে মনে হয় না। রাজাদ, আপনাকে শেষ প্রশ্ন কিন্তু, ধরুন আজকে একটা তো এটা আছে হচ্ছে নির্বাচন কমিশন তার প্রশাসনিক দিক, অন্যটা আছে হচ্ছে তার রাজনৈতিক দিক। আমি যদি রাজনীতির আর কি রাজনৈতিক দিকটা বিশ্লেষণ করি, তাহলে তৃণমূল কংগ্রেস আমরা দেখব প্রতিটা ভোটের সময় নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ দাগিয়ে দেয়। নির্বাচন কমিশন, আধা সামরিক বাহিনী, যাই হোক, তাদের মারো ধরো খুন্তি নিয়ে এগোও। নির্বাচন কমিশন বিজেপি, এটা তো অলরেডি নির্বাচন কমিশনার সম্পর্কে অমিত শাহ লোক বলা শুরু হয়ে গেছে। তো এই যে মোমেন্টামটা তৃণমূল বাড়াচ্ছে, সেটা কি এই নির্বাচন কমিশন যেভাবে এগোচ্ছে সেটা কি তারা ড্রপ করে দেবে, নাকি আরো উচ্চগ্রামে তারা নিয়ে যাবে রাজাদা? না দেখুন, সেটা তো বলা খুবই মুশকিল। তো তাদের শুরু করতে চাইছে বেশ, মানে আইনের নিয়মটা তারা যাতে মানা হয় সেটাই দেখতে চাইছে। এখন চাপে পড়ে কি করবে আমরা তো জানি না, না। চাপে পড়লে অনেক সময় তা অনেকেই অনেক কিছু খেই হারিয়ে ফেলে, যে পথে যাবে ভাবছিল অন্য পথ দিয়ে যায়, বা পথ চলাই বন্ধ করে দেয়, সেটা অনেক কিছু ঘটতে পারে। কিন্তু তাদের তারা যদি দেখে যে দেশের যারা শাসনে আছে তাদের কাছ থেকে সাপোর্টটা আসছে সরকারের তরফ থেকে, মানে দলের কথা বলছি না, সরকারের তরফ থেকে তারা যদি যদি ভয় পায়, সেটা যদি সরকারকে জানায়, বা সরকারের তরফ থেকে যদি সদিচ্ছা তারা বুঝতে পারে, যে মানে সরকার মানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারও, বিশেষ করে কেন্দ্রীয় সরকার, তারা এই সদিচ্ছাটা দেখতে পায়, তারা কিন্তু মানে তাদের যে এফোর্ট যেটা সেটা কিন্তু কমাবে না, কিন্তু বাড়াবে। কিন্তু রাজাদা, আমি যেটা বলছি, যে তৃণমূল বা রাজ্য সরকার যে অভিমুখটা নিয়েছে, সেই অভিমুখটা যদি তারা ঘুরিয়ে দেয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তাদের কর্মী আছে, তাদের ক্যাডারদের কাছে কি বার্তা যাবে? তারা তো এইটা নিয়েই প্রতিবার ভোটে লড়ে। কিন্তু এইবার আর কি জিনিসটা এক পক্ষ হচ্ছে না। নির্বাচন কমিশন আগে বলতে পারে যদি আপনি স্ট্রাইক বলেন, স্ট্রাইক করে দিয়েছে। আমি সেই জন্য জিজ্ঞেস করছি যে আপনার কি মনে হয় যে এটা তারা আর কি কোনো একটা ধাক্কা, না আরো উচ্চগ্রামে নিয়ে যাবে? অলরেডি যারা বলছে যেটা বিজেপি করাচ্ছে, এই করাচ্ছে, এদিকে যে নাম তোলা হয়েছে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আহ, সেটা আপনি কি পলিটিক্যালি কিভাবে না, দেখছেন? এটা সেটাই কি সেটাই দেখুন ম্যাম, হ্যাঁ আমি সেই জায়গায় যাচ্ছি। দেখুন, বামেরা একসময় যখন ছিল, রাজনীতি করতো, মানে সরকারে ছিল, তারা বলেছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে ঢুকলে অ্যারেস্ট করবে, এরকম কথাও তারা বলেছিল। মানে এই ধরনের আস্ফালন তো আমরা দেখেছি, না? তারপরে কি হয়েছে আমরা সেটাও জানি। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার যে বিরুদ্ধে তাদের যে বিরাট মানে লড়াই করার ইতিহাস আমরা দেখেছি। এইগুলো যতটা কাগজে থাকে, যতটা বক্তৃতায় থাকে, আসলে সেটা ঘটে না। কিন্তু অনেকে এগুলো ভয় পায়, বামেদের 35 বছর শাসন করেছে, মানে কেন্দ্র ভয় পেয়েছে কিছু করলে কিছু হবে। কিন্তু আসলে এগুলো সবই কাগুজে বাগ। এরা মানে কেন্দ্রীয় সরকার যারা থাকে তারা হয়তো বোঝে না, বা কোনো অশান্তি তারা করতে চায় না। এখন কেন্দ্রীয় সরকার দেখুন, আমেরিকার ট্যারিফে যথেষ্টই বিব্রত আছে। এখন নতুন করে কোনো রাজ্যে কিছু করতে চাইবে কিনা আমি জানি না। যা হচ্ছে হোক, পশ্চিমবঙ্গ ছাড়াও তো আমরা হয়তো জিতে যাব, এরকম একটা ভাবনা থাকতে পারে। তবে হ্যাঁ, এইটুকুন বলে দেওয়া ভালো যে রাজনীতি কি যেন সবটাই টোকেন, প্রতিবাদটা টোকেনই হওয়া উচিত।
যদি তার সীমানা লঙ্ঘিত হয় তাহলে কিন্তু নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি যদি আপনার সীমানা লঙ্ঘন করেন সেটা খেয়াল রাখতে হবে যে যা বলছেন তাই বলছেন। এবার যদি নির্বাচন কমিশন ঘেরাও করবো, হ্যাঁ, ওকে ধরে নিয়ে আসবো, ওকে এইসব যদি এগোতে থাকে তাহলে কিন্তু ক্রমশ বিপদের সম্ভাবনা আছে। অথবা নির্বাচন কমিশন যা বললো যে হোম মিনিস্ট্রি, হোম ডিপার্টমেন্ট বা হেলথ ডিপার্টমেন্টের আন্ডার থেকে সরাবো না, তাকে আরো ছোট ঘর দেওয়া হোক, এইগুলো যদি করতে থাকে এবং নির্বাচন কমিশন যদি মনে করে ব্যবস্থা নেব, তারা কিন্তু আরো কঠোর থেকে কঠোরতম হতে পারে। কেননা যে ভদ্রলোক জ্ঞানেশ কুমার কিভাবে বিভ্রান্তকর করে বলছেন যে অমিত শাহ সেক্রেটারি ছিলেন, একদম বাজে কথা। আইএএস অফিসার, ভেরি হাই র্যাঙ্কিং আইএএস অফিসার, উনি হোম ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন, বিভিন্ন দপ্তর চালিয়েছেন, হ্যাঁ, সে তো বিভিন্ন আইএসরা দপ্তর। থাকবেনি, তারা হ্যাঁ তো সেই তো, বিভিন্ন দপ্তর থেকেই কেরালায় তো আসেন। ছিলেন, কেরালা থেকেই ছিলেন। অমিত হ্যাঁ, শাহ সেক্রেটারি মানে তার পার্সোনাল সেক্রেটারি এরকম বোঝানো হচ্ছে, এগুলো তো নয়। উনি অন্য নানান দপ্তরে ছিলেন। না না, আইএসরা তো সেটা থাকবেনি, তা- তো কারো না কারো হ্যাঁ, তো সেটা তো সেক্রেটারি যারা হবেনি। জানে না, আমি বলছি যারা জানে না তারা এটা বলার চেষ্টা করছে এখন অমিত শাহ নিজের লোককে বসিয়ে দিয়েছে, তা হয়তো নয়। এবং আইন পরিবর্তন করেই যেটা ঘটেছে, আইন পরিবর্তন হয়েছে যে কে বসবে না বসবে। এখন জ্ঞানেশ কুমার তো সারা ভারতবর্ষের নির্বাচনী কমিশনার, সারা ভারতবর্ষে সুষ্ঠু হয় সেটাই উনি দেখছেন। এখন দেখা যাক বিহারি কিভাবে নির্বাচন করেন। এবং বিহারটা ওনার কাছে একটা ট্রায়াল কেস হচ্ছে, হুম। বুঝেছেন, ওনার আহ, একটা টেস্টের জায়গা। উনি কিন্তু কতটা সফল হন যদি দেখা যায় যে এই যে 65 লাখ বাদ গেছে, আরো সুষ্ঠুভাবে নির্বাচন উনি করতে পারছেন। এবং দেখা যাচ্ছে যে বড় বড় রাজনৈতিক নেতারা যে ভুল ভ্রান্তি বলছে, নিজেদের নাকি তাদের ভোটার লিস্টে নাম নেই, অথচ দেখা যাচ্ছে রয়েছে। অর্থাৎ বিভ্রান্তি করে করে ফেলছেন, তারা ইচ্ছে করে বিভ্রান্তি করছেন, কেননা তারা জানেন প্রতিবাদের, তারা জানেন সঠিক তথ্য দেওয়ার জায়গায় নেই। এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন কিন্তু অনেক সময় যেটা ঘটে যে বড় নেতা এ করলে চুপচাপই থেকে যায়, কিন্তু সেখানে খুব মানে অ্যাগ্রেসিভলি জবাবটা দিয়েছে এবং বারবার এ করেছে। এবং তার বিরুদ্ধে দুই জায়গায় নাম তোলার জন্য তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে এরকম কথা বলেছে। এই ধরনের কথা কিন্তু আগে আমরা খুব একটা দেখি। ঠিক ঠিক। এখন পশ্চিমবঙ্গের ব্যাপারে যখন তারা ঝুঁকছে, দেখুন এসআইআর বা স্যার হয়তো পশ্চিমবঙ্গে এখনো তো অফিসিয়ালি শুরু হয়নি, হবে সারা ভারতবর্ষে হবে, এটাই আমরা আহ, নির্বাচন হ্যাঁ, তো কমিশনের চিঠি থেকে সেপ্টেম্বরের এক বোঝা তারিখ গেছে। থেকে হয়তো হবে। হ্যাঁ হ্যাঁ, এই এই তো বলছি নির্বাচন কমিশন জানিয়েছে সারা ভারতবর্ষেই হবে। এখন এই জায়গায় দাঁড়িয়ে যে শুরু আগেই যে যেমন যেটা চন্দ্রদা বলছিলেন, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট, যে 50 এবং 51, এগুলো তো সবসময় ভ্যালিড না, এগুলো খালি নির্বাচনে ভ্যালিড। এই ধরনের কথা যেন কিরকম ভাবে আইনি ব্যবস্থাটাকে কিভাবে কিভাবে মানে অপব্যাখ্যা করা হচ্ছে তা তো নয়। নির্বাচন কমিশন যে কোনো সময় নির্বাচনী এ তৈরি করতে পারেন, রিভিশন করতে পারেন, তাই না? প্রত্যেক বছর সামারি রিভিশন হয়, খেয়াল রাখতে হবে হুম। সামারি রিভিশনটা প্রত্যেক বছর ঘটে। এবং যে স্পেশাল যে রিভিশন যেটা, সেটা 2002 বা 2003 হয়েছে, এখন এতদিন পরে হচ্ছে। এবং 2002 ওই সময় যাদের নাম আছে তাদের ছেলেপুলেদের তো বাবা সার্টিফিকেট চাইবে না, না? ওই সময় যাদের ছেলে ইন্টেন্সিভ রিভিশন হ্যাঁ, এবছরে এখন হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন, স্পেশাল ইন্টেন্সিভ ইন্টেন্সিভ রিভিশন। নিবিড়, হ্যাঁ হুম। নিবিড় রিভিশন। তো আগেটা তো নিবিড় রিভিশন তো 22 বছর পরে হচ্ছে, সেটা কেন হচ্ছে আমি জানি না। কিন্তু 22 বছর পরে যখন কেউ মনে করতেই পারে, তার অধিকার আছে। এবং রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে যে নিবিড় রিভিশন করা যাবে সেটা লেখাও আছে, বুঝেছেন? সুতরাং আইন যা হচ্ছে একটাও আইনের বাইরে নয়। তো এই একদম। জায়গায় দাঁড়িয়ে যারা কথা হুম। বলছে আইনের বিরোধী কথা বলছে, এবং আইনের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনি যদি ভাবেন যে আমার পয়সা দিয়ে আমি বড় উকিল রাখবো, সমস্যা সমাধান হবে, তা কিন্তু সবসময় ঘটে না। এখন হচ্ছে যে নির্বাচন কমিশন কিভাবে রুখে দাঁড়ানোর হুম। সাহস আছে। মনে হচ্ছে জ্ঞানেশ কুমারের, যেটা টিএন সেশনকে দেখেছেন, একরোখা লোক, বুঝেছেন, ও কিন্তু সাহস ছিল, উনিও আইএস ছিলেন, পালঘাটের মানে ব্রাহ্মণ, হ্যাঁ, প্রচন্ড বুদ্ধিধর। সে সে মানুষটাকে আমরা দেখেছি। এখন জ্ঞানেশ কুমারকে আমরা দেখতে পাচ্ছি, আইআইটি কানপুরের উনি কৃতিমান ছাত্র ছিলেন। বুঝেছেন, এদের দেশের কাছ থেকে কিছু পাওয়ার নেই, বুঝেছেন, না দেবার আছে, দিতে ঠিক। চাইছে দেশকে কি করে বড় করা যায় সেই বাসনা এদের রয়েছে, বুঝেছেন। এদেরকে কারুর এজেন্ট বলা, কারুর মানে কোনো রাজনৈতিক ব্যক্তির বাসনা, ব্যক্তিগত সচিব ইত্যাদি বলাটা অত্যন্ত অন্যায়। দেশের সংস্কারের প্রয়োজন আছে, নির্বাচন সংস্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যারা মনে করছেন না নির্বাচন করতেই হবে, সংস্কারের প্রয়োজন নেই,
তারা কিন্তু ভুল করছেন, তারা কিন্তু দেশের গণতন্ত্রের অপমানন করছে, এবং তাদের তাতে কিন্তু তাদের ভবিষ্যতের ক্ষতিটা বেশি হবে। তারা হয়তো জিতে যেতে পারে এইবার, আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি আসছে। সুতরাং যারা রাজাদা, গণতন্ত্রকে সময় সত্যি শেষ হয়ে বিশ্বাস আসছে করে। আমার। হুম। চন্দ্রদা, আপনার জন্য 30 সেকেন্ড আছে, আপনি কিভাবে আমি একটাই আহ আমি একটাই কথা হ্যাঁ, বলবো বলুন। অরূপবাবু, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শুধু বলেন না খেলা হবে, আজকে হুম। ইলেকশন কমিশন কিন্তু ওই খেলা হবে, ওই অফেন্সিভ খেলা শুরু করে দিয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্সিভ খেলতে হবে। আর কি আপনি যদি বলছেন যে অমল দত্ত সেই ডায়মন্ড ছক, একদম। আমরা সেকে দেখেছিলাম। তো সত্যি আজকে সময় নেই আমাদের, এই আলোচনা সত্যি খুব সাবলীল ভাবে এগিয়ে যাচ্ছিল, আমরা আবার ফিরে আসব। কিন্তু যেটা বলে শেষ করব, 1 তারিখ বিহারের যে খসড়া ভোটার তালিকা, ওটা নির্বাচন কমিশন নিজেদের ওয়েবসাইটে দিয়েছে, প্রতিটা রাজনৈতিক দলকে দিয়েছে। কিন্তু আজকে যখন আমরা এই প্রতিবেদন করছি 5 তারিখ, তখনও পর্যন্ত কিন্তু কোনো রাজনৈতিক দলই, প্রচুর অনিয়ম হয়েছে, ইরেগুলারিটিস হয়েছে। তারা দেখ, 22 লক্ষ মৃত মানুষের নাম আছে সেখানে, 10,000 মৃত মানুষকে নিয়ে এলো না, তারা মৃত নেই, তারা সব জীবিত। এখনো কিন্তু কাউকে আনতে পারেনি। উল্টে দেখলাম তেজস্বী যাদব নির্বাচন কমিশনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করতে গিয়ে কেস খেয়ে বসে আছে, বাংলা কথায়। ফলে আগামী দিনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এখনো পর্যন্ত যতটা হাওয়ায় প্রচার আছে, গ্রাউন্ডে কিন্তু তথ্য বা প্রমাণ নেই। এবার আসুন পশ্চিমবঙ্গ, চলুন আমরা তাকিয়ে থাকি একটা, ওই যে আমি শুরু করেছিলাম, পিকচার আভি বাকি হ্যায়। ফলে 1 তারিখ আসুক, সবে তো ছবি শুরু। রাজাদা ও চন্দ্রদা, অসংখ্য ধন্যবাদ। আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।